চলমান থাক, আলোচনা চলমান থাক। এখানে আসলে আর সময় নাই। আমি 2022 সাল থেকে কোর্টে এই নিবন্ধনের জন্য ঘুরছি, ঠিক আছে। সেই ঘোরাঘুরির পরে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে আমাকে একটা নোট দিছে যে এই নিবন্ধন পেতে কোনো আইনগত বাধা নেই। সেই নোটের পরে আমরা নিবন্ধন পাইনি। পরে এই ইসি স্যার, সিইসি স্যার, তিনি আমাকে বলছে নুরুল হক নুররা একটু আপত্তি জানাইছে, তোমরা ইয়ে করো, মানে হলো তোমরা নামটা একটু পরিবর্তন করো। তার পরামর্শে নামটা পরিবর্তন করে আজকে আমরা মাইনকা চেপাই পড়ে গেছি ধরতে গেলে, ঠিক আছে। না স্পেস দিবেন না স্যার, না ভাই কাজ করেন। আপনি একজন বিশিষ্ট নাগরিক স্যার 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 আপনার শোনেন, আপনার জুলাই আন্দোলনে একটা ভূমিকা আছে। আপনি যখন বললেন, শোনেন, আমি সচিব স্যারকে যা ফুল অবহিত করছি, তার প্রতিনিধি পাঠাইছি, সচিব স্যার বিভিন্ন মিটিং আছে। শোনেন, আপনার এই দলিল দস্তাবেজগুলো দিয়ে যে পত্র দিছে আপনাকে উত্তর দেন, আপনি আলোচনাটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ শোনেন, আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন এবং আপনার মধ্যে এখানে কি হয় জানেন, পিএসকে দিয়ে বলে দেওয়া হয় নিবন্ধন বিষয়ে কোনো আলাপ হবে না। উনি পিএস না তো, না তার ইমিডিয়েট তো আসছেন, কিন্তু এইটা বলে এইভাবে নিজ থেকে বলে দেয়, ঢুকায় যায় না এখানে, বুঝছেন। আপনারা আমি সময় নিচ্ছি। উনি তো আমাকে এখন পর্যন্ত সময় দেন নাই। আমি 1.5 ঘন্টা ওয়েট করতেছি, বসতে বলছি, এখন সবার কথা শুনতেছি ওনাদের পক্ষ থেকে। আপনি একটু আমার কথাটা শুনেন ভাই, তারপরে তারিক ভাই নিশ্চয়ই আপনার কথাটা শুনবেন। এখন কি অবস্থা, কি আশ্বাস দিয়েছে কিনা ইসি থেকে? না আশ্বাস নাই, তারা সময় চায়, বিভিন্ন চায়, তাদেরকে অনেক সময় দিলাম, সমস্যা নাই। স্যারদেরকে অনেক সময় দিলাম, তারা সময় নেই। আমাকে 4টা থেকে এখন কয়টা বাজে দেখেন তো, কয়টা বাজে? এখন 6টা প্রায়। হ্যাঁ, 4টা থেকে 6টা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষাই করছি। এই যে তারিক ভাইয়ের যে বক্তব্যটা উনি বলতে চান, এই যে আমি এখানে নোট করে নিয়েছি, 2টা ঘন্টা আমি কিন্তু অপেক্ষাই করছি, কিন্তু ভাই কিন্তু আমার জন্য 10টা মিনিট সময় দিলেন না। এখন আমি জানি আমি দিচ্ছি, হ্যাঁ আপনি আমাকে বসতে বলছেন, কিন্তু আপনি তারিক ভাইয়ের বক্তব্যটা শুনেন নাই। আমি শুধু এটা খুব বললাম, মানে তারেক ভাই কিন্তু বলছে যে আপনি আপনি অন্যভাবে আসছেন। তারেক ভাই বলছে কিন্তু যে নাগরিক আমি সিম্পলি দেখেন স্যার, আমি দাঁড়াই, সবাই একটু সাইলেন্ট থাকেন। আমি খুবই জেন্টালি কিছু পয়েন্ট বলবো। আমরা যখন প্রথমে ডকুমেন্টসগুলো দিলাম ইলেকশন কমিশনে, তখন আমাদেরকে চিঠি দিল, আপনাদের কিছু ঘাটতি আছে, এই জিনিসগুলো আমাদেরকে দেন। সেই জিনিসগুলো কি কি আমি বলি। সেই জিনিসগুলোর মধ্যে ছিল 22টা জেলা কমিটির তথ্যগুলো দেন, বলছে 100টা উপজেলা তথ্য দেন। তারপরে বলছিল যে নারীর 33% বিধানটা দেন, বলছিল যে ক্ষমতায়নের ডকুমেন্টসটা দেন, তারপরে বলছিল যে তহবিলের উৎস, আয়ের উৎস দেন, এরপরে বলছিল ব্যাংকের দেন। এটা কখন দিয়েছিল? সেই এখন থেকে প্রায় 2.5 মাস আগে। কিন্তু দেখেন আজকে 5 নভেম্বরে যে ডকুমেন্টসটা ওনারা আমাকে যে চিঠি দিছে, সেখানে লিখছে দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি। আমরা কিন্তু আরও 3 মাস আগে এটা জমা দিছি, রিসিপ্ট কপি নিছি। তারপরে দলের তহবিলের উৎস আমরা 3 মাস আগে জমা দিছি। তারপরে নিবন্ধনে আবেদন করার জন্য ক্ষমতায়ন সংযুক্ত করা, তখন জমা দিছি। আমি এই 3টা জিনিস আগে আমি দেখাই, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু দেখাই, দাঁড়ান আমি একটু দেখাই। এইগুলোই আপনাকে আমরা বলার জন্য ওয়েট করছিলাম। দাঁড়ান, আমরা কিছু, স্যার এটা আমাদের অ্যাকাউন্ট, এটা ঠিক আছে, হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট। এবার আসেন স্যার, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখালে বুঝবেন। এই তো এখানে আছে স্যার, এই যে যখন তথ্য চেয়েছেন তখন সংশোধিত তথ্যাদি প্রথমবার তথ্য চাইলেন তখন এই যে আমাকে যে ক্ষমতা দিল দল থেকে, তার ডকুমেন্টস এটা, যে মিয়া মুশিউজ্জামান বলছে আমার দলের সাধারণ সম্পাদক এই নিবন্ধন সকল কাজের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মনোনীত করলাম। এটা তো দিছি তো, তাহলে 1 নাম্বার আমি দিছি। দেখেন তো স্যার এখানে আমার ব্যাংকের ডকুমেন্টস আছে কিনা, আম জনতার দল, হ্যাঁ ওখানেও আছে, এখানেও আছে কিনা দেখেন, আবেদনে দেখা যাচ্ছে স্যার। তাহলে কেন ওখানে লিখলো নাই? তারপরে বলছে যে আয় ব্যয়ের হিসাব লেখা নাই, কই থেকে তথ্য আসলে লেখা নাই, দলের মাসিক ফি, চাঁদা, দান, এই তথ্যগুলো আমি এখানে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হলো দেখেন এরপরে দেখেন আমাদের যে কমিটিগুলো ছিল না, এর পরবর্তীতে আমরা আরো 21টা উপজেলা কমিটি জমা দিছি, ঠিক আছে।
এরপরে বলছে আর্থিক ব্যবস্থাপনা গণতন্ত্র লেখা নাই। আমি এখানে সবগুলো ব্লার করে দিয়ে শুধু আর্থিক ব্যবস্থাপনা 39 ধারা আমার হাইলাইট করছি আমি, যাতে বোঝা যায়। তারপরে হলো এই যে বলছিল যে আমার দল কোনো সংবিধান পরিপন্থী কাজে যুক্ত থাকবে না, সেটার জন্য প্রত্যয়নপত্র আমরা সেটা যুক্ত করেছি। তারপরে 16 নম্বর ধারায় ষোলো নম্বর ধারাতে নারী সদস্যের প্রতিনিধিত্ব 33%, আমরা এটা সব ব্লার করে দিয়ে মার্ক করে দিয়েছি যেন চিন্তা সুবিধা হয়। এইভাবেই আমরা কমিশনে জমা দিয়েছি স্যার। তারপরে এই দিকে দেখেন বলছে ছাত্র সংগঠন থাকা যাবে না, এই বিষয়ক আইন দেখেন সহযোগী বা অঙ্গ সংগঠন আমজনতা দলের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে শুধু যুব শাখাকে সহযোগী সংগঠন হিসেবে বিধান করা হচ্ছে। পাশাপাশি ছাত্র পেশাজীবী আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শ্রমিকদের কোনো অঙ্গ সংগঠন না রাখার বিধান করা হচ্ছে। এগুলো হলো আমাদের গেল স্যার। এরপরে আসেন স্যার, এটার আমাদের এক্সট্রা কপি নাই, যদি চান তখন ফটোকপি করে দিতে হবে। এরপরে দেখেন স্যার আমাকে বলছে কি স্যার, তারপরে চিঠিটা কই, চিঠিটা এটা কি বলছে স্যার দেখেন, এখানে বলছে যে 22টি জেলা কমিটি লাগবে, আমি দিয়েছি 20টি এবং 20টি আপনারা সঠিক পেয়েছেন, তাই না স্যার? আমি 2টি সঠিক দিতে পারি নাই। এই তো আমি আপনাকে স্যার একটু দেখাচ্ছি, এখানে আমি এই তথ্যটা আপনাদের কাছে জমা দিয়েছি। এইখানে সব মিলিয়ে আমার হলো 43টি জেলার কমিটি, এখানে আহ্বায়ক সদস্য হিসেবে মোবাইল নাম্বার আছে এবং দেখেন এখানে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস দিয়েছি স্যার, অফিসের অ্যাড্রেস। এইভাবেই ডকুমেন্টসটা দিচ্ছি, ঠিকানা এগুলো নিচে ঠিকানা, আহ্বায়ক সদস্য হিসেবে নিচে ঠিকানা। এইভাবে দেখেন 25 নম্বরেও আমাদের এই দেখেন ঠিকানা আছে, 26, 27, 28, 34 দেখেন স্যার এখানে 34 নাম্বার পর্যন্ত আমাদের ঠিকানা আছে। 35 নাম্বারে গিয়ে হলো অফিস নেওয়া হয় নাই, মানে 35 থেকে 43তম আমরা অফিস নিতে পারি নাই। লাগবে হলো স্যার 22টা। আমার যদি স্যার 22টার মধ্যে 2টা পাননি স্যার, আমাকে যদি ফোনে কেউ বলতো 2টা অফিস আমরা পাচ্ছি না, তাহলে এইগুলো আমরা সমন্বয় করে দিতে পারতাম, যদি এইটুকু আগ্রহ থাকতো। সেটা সমন্বয় করার সুযোগ করে দেওয়া হয় নাই স্যার। এটা গেল। এরপরে আমাদেরকে বলছে স্যার 33টা জেলা কমিটি পাওয়া গেছে। অনেস্টলি বলতেছি স্যার, প্রথম ধাপে তদন্তের সময় 33টা উপজেলা পাওয়া গেছে। প্রথম ধাপে তদন্তের সময় আমাদের কাছে গেছেই মাত্র 36টা উপজেলায়, বা এগুলো তো যায় নেই। তখন না গেলে আমি তদন্তে সাবমিট করবো কিভাবে? এখানে তো আপনারা একটা রিসিট কপি নেন না যে আমরা ফেস করলাম, সো লেটস সাইন ইট, একটা ডকুমেন্ট থাকে, হ্যাঁ একটা সাইন করা অন্তত, যে প্রাপ্তি স্বীকার যে আমরা আসলাম, দেখা সাক্ষাৎ হইলো, পাইলাম, কোনো প্রাপ্তি স্বীকার কোথাও নেওয়া হয়নি। তারপরে প্রথম ধাপে 36 হওয়ার পরে তদন্ত স্থগিত হওয়ার পরে দ্বিতীয় ধাপে 82টা উপজেলা কমিটি আমাদের তদন্ত করলো। এর মধ্যে থেকে পূজার মধ্যে হঠাৎ করে চিঠি আসলো, এই তদন্ত ক্যান্সেল। ততক্ষণে প্রথম ধাপে আমাদের 4.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে, দ্বিতীয় ধাপে 5.5 লাখ টাকা ব্যয় হয়েছে। এবং কি বলছে, সচিবরা তদন্ত করবে। সেই সচিবরাও এই 108টা উপজেলার কমিটি আমার স্যার, এগুলোর মধ্যে মাত্র 66টি উপজেলায় তারা গেছে, বা এগুলোতে যায়নি। এখন যদি না যায়, সে আমার রিপোর্টটা করবে কিভাবে? আমি প্রত্যেকটার দায়িত্বশীল এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি স্যার, এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি স্যার। এই অ্যাড্রেসগুলো এখানে দেখেন একবারে গুনে কোন বিভাগের কোথায় কি, এইভাবে আপনাকে অনেক সময় স্যার সরি, এখানে 108টা উপজেলায়, এখানে আমাদের সর্বশেষ হরিণাকুণ্ড উপজেলা, এগুলো আমরা তথ্য দিয়ে দিলাম। সেখানে যদি না যায়, আমি এটা মিলাবো কিভাবে? আমি স্যার আমাদের এই আমজনতা দলের এই কার্যক্রম স্যার, এটা কি দেখেন, আমি নিচ্ছি স্যার, আমি নিচ্ছি। এখানে দেখেন স্যার, এইভাবে কোনো দল তাদের বিস্তারিত দেবে না। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আয় ব্যয়ের হিসাব ও উৎস, এখানে আমরা স্যার ওই কপিটা আরও ভালো আপনার কাছে যেটা দেওয়া হয়েছে, কোন কাজে কি ব্যয় করা হয়েছে এক একটা এক্সেল শিট করে, এবং সেই টাকা কোথায় থেকে আসছে আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এখানে ইলেকশন কমিশনে জমা দিয়েছি স্যার। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এত বড় লেজার কোনো দল দিয়েছে কিনা জানি না। এবং আমরা আমজনতা দল রমজান মাসে পুরোটা মাস 700 জন মানুষকে আমাদের অফিসের সামনে আমরা খাওয়াইছি। এই বন্যা গেল, বন্যার মধ্যে প্রত্যেক দিন 15,000 মানুষের খাবার রান্না করছি, সব ভিডিও ফুটেজ আছে। এবং জেলা প্রশাসক তারা আমাদেরকে আলাদাভাবে সম্মানিত করছে, ফেনী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা প্রশাসক, কুমিল্লা জেলা প্রশাসক, যে এইভাবে কোনো সংগঠন মানুষ 500 লোকের বিয়ের আয়োজন করতে ধাম ধরে যায়। আমাদের দলের এতটুকু সক্ষমতা আছে, আমরা দৈনিক 15,000 মানুষের খাবার রান্না করতে পারি। এই হলো আমাদের কার্যক্রম স্যার। এখন কি বলবো আপনাকে স্যার, আমি এখন আমার শার্টটা খুলে আমার পিঠে এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষতগুলো আমি দেখাই স্যার, এছাড়া তো আমাদের আর কিছু করার নাই। আমাদের দেখাতে হবে। এখন আমাকে সিইসি স্যার চেনে না। আমি টিভি সেন্টার মামলার 1 নাম্বার আসামি, মেট্রো রেলের 3 নাম্বার আসামি, সেতু ভবনের 5 নাম্বার আসামি, যাত্রাবাড়ির 6 নাম্বার আসামি। 15 দিনের রিমান্ড দিল শেষমেশ, তার আগে 3 দিনের গুম করে রাখলো।
18 সালে আমাকে গুম করে রাখলো, 20 সালে শিক্ষক নিয়োগে কোটার বিরুদ্ধে আমি মামলা করছি, সেই জন্য আমাকে হলো 2 দিন গুম করে রাখলো। এইভাবে আমাদের লড়াই সংগ্রাম চলছে। এরকম করে আমরা স্যার রাজনীতির মধ্যে আমাকে ছড়ায় ছিটকে ফেলার একটা ব্যবস্থা এটা, যে আমরা যেন এখানে আর না থাকতে পারি। এগুলো আমরা অ্যাক্টিভিজমগুলো কেন করছি। এবং যেটা হয়েছে স্যার, জাতীয় লীগের ক্ষেত্রে যেটা হয়েছে, যে অফিসার জাতীয় লীগের ক্ষেত্রে নিবন্ধনের জন্য সুপারিশ করেছে, মৌন সম্মতি দিয়েছে, তারা অন্যায় করেছে, এটা ভুল না। ডেস্টিনির ক্ষেত্রে দেখেন, এই লোকটা 12 বছর জেলে ছিল, 43 লক্ষ মানুষের আমানত চুরি করেছে। সে হঠাৎ করে আসে বলতেছে রাজনৈতিক দল ছাড়া আমি আমার ব্যবসা রক্ষা করতে পারতেছি না। সে রাজনীতি করার জন্য না, ব্যবসা রক্ষা করার জন্য নিজে ডিক্লারেশন দিচ্ছে সে রাজনৈতিক দল খুলছে। হঠাৎ করে রাজনৈতিক দল খুললো কি নামে? আমার নাম আমজনতা দল, সে করছে আমজনতা পার্টি নামে। হ্যাঁ, দলে দলে পার্টি দিয়ে হয়ে গেছে তার আমজনতা। তারপরে আমরা বিরোধিতা করলাম, বিরোধিতা করার পরে কি করলো? আমজনতা বাদ দিয়ে আমজনগণ। এখন আপনার অফিসাররা যায় খালি টাওয়ার খাই যে কোনটা আমজনতা কোনটা আমজনগণ। সিরাজগঞ্জের জেলা অফিসার এবং আমাদের অফিসে গিয়া বলে এটা হচ্ছে কি আমজনগণের অফিস। আমাদের অফিসে পটিয়াতে আবু সুফিয়ান আপনাদের নির্বাচন কমিশন অফিস থেকে আমার পটিয়ায় কোনো আমরা কমিটি জমা আমাদের ছিল আগে, এটা আমরা দিই নাই আপনাদেরকে। তারপর উনি আমাকে ফোন করছে, ফোন করার পরে আমাকে বলতেছে যে আমজনতার দল আপনি। আমি যে হ্যাঁ আমি আমজনতার দল, অমুক আহ্বায়ক ডাইরেক্ট আমাকে ফোন করছিল, বলে যে আমরা আপনার এখানে কালকে ভিজিটে আসবো। আমি বলি যে আমার তো আপনার এখানে কমিটি দেওয়া হয় নাই, যে আমার কমিটি আছে সেটা আমার এক্সটেন্ড করতে হবে। পরে আমরা এক্সটেন্ড করলাম 3 মাসের কমিটি। করার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি ওইখানে যাই দেখি আম জনগণ পার্টির ওইখানে যিনি দায়িত্বশীল আছেন, তিনি আগে আমার দলও ছিলেন, ঠিক আছে, উনি ওইখানে বসে রয়েছেন। আমি ওনাকে তারপর ডাউট হলো, আমি যে আপনার ওই পার্টি, হ্যাঁ ওই পার্টি, আমি যে কাগজ বাইর করেন আপনার আমার অফিস, আপনি সবকিছু ভিজিট করে আসছেন পদুয়া বাজারে, ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, আপনি বলতেছেন সবকিছু ঠিক আছে। আমি তারপরে ওনাকে বলছি আমার তো হচ্ছে যে আম জনগণ না, আমার হচ্ছে আম জনতার দল। বলে না আমি আম জনতার দলে বলতেছি। পরে সকালবেলায় ওই জেলার নির্বাচন অফিসার আমাকে ফোন করে সরি পর্যন্ত বলতেছে। পটিয়ার জেলা মানে চট্টগ্রামে, জি এরকম আরো ঘটনা ঘটেছে স্যার। আমাদের নাটোর থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে আপনি কি আমজাম কাঁঠাল? আমি একজন রাজনৈতিক কর্মী, একজন নির্বাচন অফিসার কি আমার প্রতিপক্ষ হতে পারে? কোন জেলা আবার বলেন? নাটোর জেলা থেকে। আমজাম কাঁঠাল মানে ওখান থেকে কেউ একজন ফোন দিয়ে বলতেছে যে আপনি কি আমজাম কাঁঠাল? আমার প্রতি তার বিদ্বেষ থাকার কথা। কুমিল্লাতে গিয়ে বলতেছে অফিসে যে এত ছোট একটা অফিস, এখানে চেয়ার নাই, টুল কেন? এই যে স্যার একটু দাঁড়ান, কথা বলেন না। বলতেছে এখানে চেয়ার নাই, টুল কেন? তো বলছে তোমরা খরচ চালাতে পারো না, তোমরা অন্য কোনো দলে যোগ দিয়ে দাও। এটা একটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কেন আমজনতার দল? এই হলো আমরা স্যার এখন 51তম ঘন্টা, আর কিছুক্ষণ পরে এটা 52তম ঘন্টা হবে। আপনারা স্যার সময় নেন, আল্লাহ আমাদের সুস্থ রাখছে এখন, ঠিক আছে? একটু ভাঙাতে আসছে স্যার, সময় নেবে, আমি ওই রিস্ক নেব। এবার আমি একটু বলি, ভাইয়ের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রেখে বলতে চাই, উনি জয়েন্ট সেক্রেটারি লেভেল, আমি বুঝতে পারছি ওনার পদের ভারত্বটা আমি খুব ভালো করে বুঝি। একটু আসতে, তার চাইতে বেশি ভার তারিক ভাইয়ের গলা দিয়ে 1 ফোঁটা পানি গত 51 ঘন্টায় নামে নাই। জিনিসটা অনুধাবনের বিষয়। আমরা কোথায় আসছি? আমরা কি কোনো বীমা কর্পোরেশনের অফিসের সামনে আসছি? না, আমরা বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের সামনে আসছি, ঠিক আছে? আমি নিজেকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা 52 ঘন্টা। আপনি অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু আমরা লজ্জিত বোধ করছি। আমরা প্রত্যেকে লজ্জিত কিনা বলেন? এই লজ্জা আমাদের লজ্জা। এবার আমি আবার শান্ত হই, আমি চেষ্টা করছি ইমোশনাল না হওয়ার জন্য। 4টার সময় নির্বাচন কমিশন অফিসে যখন আমরা ঢুকতে যাই, তখন প্রথমে বাধাগ্রস্ত হই কাদের দ্বারা? পুলিশ দ্বারা। তখন বললাম যে ভাই এটা দাপ্তরিক কাজ, আমি একটা দাপ্তরিক চিঠি নিয়ে দাপ্তরিক কাজে যাচ্ছি, আপনারা তো আমাকে আটকাতে পারেন না। ওখানে একটা রিসেপশন আছে, আমি রিসেপশনে গিয়ে বসবো। ওখানে প্রায় 20-25 মিনিট বাকবিতণ্ডা পরে আমি চুরি করে পালাই ওখান থেকে চলে গেছি। আমি চুরি করে পালিয়ে যাওয়ার যোগ্যতা রাখি বলে যেতে পারছি, কিন্তু যেই 2 ভাইয়ের চুরি করে পালিয়ে যাওয়ার যোগ্যতা নেই, তারা কিন্তু যেতে পারে নাই। হোয়াট দ্য হেল! এটা জাতীয় নির্বাচন কমিশনের অফিস, মনে রাখেন। দাঁড়ান, তারপরে ভিতরে গেছি, আমি বলছি আমি নির্দিষ্ট করে 2টা মানুষকে চাই, যারা 2জন এখানে স্বাক্ষর করেছেন। বলে উপরে যাইতে পারমিশন লাগবে। তো যাই হোক, আমি আমার
সর্বোচ্চ তারিক ভাই যেমন সর্বোচ্চ শিষ্টাচার দেখাচ্ছেন, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করে বোঝানোর চেষ্টা করছি আমার মতো করে। এই ভদ্রলোককে আমি পেয়েছি, উনি একজন ডেপুটি সেক্রেটারি লেভেলের উপসচিব পদমর্যাদার রফিকুল ইসলাম সাহেব। উনি আমাকে বললেন আমরা বিধি মোতাবেক চিঠি লিখেছি, এর বাইরে আমার কিছু বলার নাই। তাহলে নির্বাচন কমিশন অফিস কিভাবে চলছে? এটা একটা বড় মানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসছে। নির্বাচন কমিশন ফাংশন করছে কিভাবে? তাহলে উনি একটা চিঠি স্বাক্ষর করেছেন, উনি জানেনই নাই চিঠিতে কি লেখা আছে। তখন আমি বললাম ইনি তো আপনার নিচে অধস্তন, আপনি মানে উপরের অংশে আছেন, আপনি জানেন না, তাহলে এই ভদ্রলোক কি করে জানবেন? তখন উনি বলল আমি বিধিবদ্ধভাবে চিঠি দেওয়া হয়েছে, স্বাক্ষর করছে, এর বাইরে আমি কিছু বলতে পারবো। মানে হোয়াট দ্য হেল এগেইন, উনি একজন ডেপুটি সেক্রেটারি। এরপরে আমাকে বললো যে ভাই আপনি বাইরে আছেন, তখন আমি বললাম বাইরে আছি, উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন, চেয়ে উনি এখানে আসছেন তারেক ভাইয়ের অনশন ভাঙাতে। আমার পয়েন্ট হচ্ছে তারেক ভাই যেই কথাটা বলতে চেয়েছেন ভাইকে, আমি আপনার নামটা জানি না, সরি, মঈনুদ্দিন ভাইকে যেই কথাটা তারেক ভাই বলতে চেয়েছেন উনি কিন্তু ওটা শুনতে পারেনি নাই, ফলে ওনার প্রিপারেশন ছিল। এখন নিশ্চয়ই আপনি একটু অপ্রস্তুত, স্বাভাবিক। এইবার আসেন চিঠির পয়েন্টে আসি। আমরা গিয়েছিলাম যে এই তদন্তটা ভুয়া তদন্ত, অভদ্র ভাষায় ভুয়া তদন্ত, আর পলিটিক্যালি কারেক্ট ভাষায় একটা অসম্পূর্ণ, অস্বচ্ছ, আংশিক তদন্ত। এই তদন্ত রিপোর্টটা গ্রহণ করার মতো না। তাহলে জি তারেক ভাই এখন প্রশ্ন হলো, তারেক ভাই ব্যাখ্যা করেছে, তাহলে এই যে একটা অসংলগ্ন, আংশিক, অসত্য, অশুদ্ধ, ইনকারেক্ট একটা তদন্ত হলো, এর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন এবং কতদিনের মধ্যে নেবেন, শুধু এইটুকু বলবেন। না এগুলো না, শুনেন, এগুলো আমাকে আপনি দিয়ে দেন, এগুলো আমি কিছুই দেবো না। এগুলো স্যার আপনাদের কাছে সবই আছে, আপনাদের কাছে সবই আছে, আপনারা এখন কষ্ট করে বের করেন। আপনি শুধু বলবেন এই মানে এই না এগুলো আমার কাছে সবই দেওয়া আছে, এগুলো সবই দেওয়া আছে, এগুলো সবই দেওয়া আছে। আবার দেব না, না দেব না, ওনাদের কাছে আছে, এটা দেব না। এখন আমরা একটু ভাইয়ের কথাটা শুনি, জি একটু আমরা জানতে চাই আসলে আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন। সচিব মহোদয় বলছেন আপনাদের বক্তব্যটা জানতে এবং এটা স্যারদেরকে জানাতে। স্যার আপনি তাহলে একটু জান, সময়টা শেষ হয়ে যাচ্ছে, একটা একটা করে রুমের লাইট নিভতেছে, একটা একটা করে রুমের লাইট নিভছে, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার একটা একটা করে রুমের লাইট নিভছে, সবগুলো লাইট নিভে গেলে আমাকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং কালকে আমাদের গণমিছিল আছে, এটা আমি ডাকি নাই, মিছিল করতে চাই না, আগামীকালকে গণমিছিল করবে। যারা যে সকল নাগরিকরা সংহতি জানিয়েছে তারা এখানে একটা মিটিং করেছে, মিটিং করে অনলাইনে ঘোষণা দিয়েছে গণমিছিলের, সেই গণমিছিল তারা করবে, এটা আম জনতা দলের পক্ষ থেকেও না, ঠিক আছে? স্যার আমি একটু একটা জিনিস দেখাই, দেখেন আমাদের দল নেতা কর্মীদের আমরা আসতে মানা করছি, আমি একটা একটা করে ধরবো, এখানে আমি পিক করি, এইদিকে আপনারা কি আমাদের দল করেন? আসছেন কেন? বৈষম্য হচ্ছে এই জন্য, এখানে বৈষম্য হচ্ছে এই জন্য। সেনা সদস্য আমি আপনার সাথে ঘোষণা করতে আসছি তারেক ভাইয়ের সাথে। এখানে আমি ছাড়া কেউ দলের সদস্য নয়। আমি একটু আমরা নির্বাচন অফিসার থেকে আসছি, কিছু জানতে চাচ্ছি আসলে আপনার কাছে কেন সে এখন অফিশিয়ালি কোনো নিউজ নিয়ে কি আসছে কিনা, আপনার অনশনের বিষয় একটু জানতে চাচ্ছি। ওনাদের বিষয়টা জানতে ওনারা কি বলতে চাচ্ছেন সেইটা জেনে কর্তৃপক্ষকে জানানো। আমি এই জন্য আসছি ওনাদের কাছে জানতে, যেমন আমি এই বিষয়গুলো জানতাম না, এই যে ওনার যে ডিটেলসগুলা। আপনি কি এই অফিসের একজন কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা? জি, সারা বাংলাদেশের মানুষ যেখানে তারেক ভাই সম্বন্ধে সব জানে, তারা আপনি এখনো কেন জানেননি? আসলে এটা কাছে অবগত নাই কেন? যে ডকুমেন্টটা এবং ওনারা যে পয়েন্টগুলো উল্লেখ করলেন, ওনাদের এখানে অন্য যে প্রতিনিধি আছেন ওনারা অন্য যারা আসছেন একই সাথে অন্য বিষয়ে অন্যান্য দল, হ্যাঁ ওনাদের কথা হচ্ছে যে রিফর্ম কমিশন যে সুপারিশ করেছে। আচ্ছা শুনেন, আমি আচ্ছা ওনাকে একটা হলো রাজনৈতিক দলগুলো আছে
বিভিন্ন দল তারা রিফর্ম কমিশনের মতো করে একটা আইন চাই, যে আইনে তারা সহজ হবে। কিন্তু আমি এই কঠিন আইনেই পরীক্ষাটা দিয়েছি। সো আমি আবার সহজ আইন হবে সেই সময় গিয়ে আবার আবেদন করব, এইসব আমার ক্ষেত্রে চাহিদা না। আমার যেটা বিষয় যে ওনাদের কাজ আর একটা বাড়াই দেই, এই ডকুমেন্টসগুলো তো আমি দেবো না। আরেকটা কাজ হলো এখানে সিসি ক্যামেরা আছে, ওনারা গিয়ে দেখবে সিসি ক্যামেরায় যে এই 52 ঘন্টায় আমি এখানে বসেছিলাম, আমি এক ফোঁটা পানিও পান করছি কিনা, তারা এই সিসি ক্যামেরায় গিয়ে দেখবে এবং তারা এটা বিবেচনা করবে যে 52 ঘন্টায় আসলেই মানুষ পানি খেয়ে থাকতে পারে কিনা এবং বাংলাদেশে এইভাবে কখনো কেউ অনশন করছে কিনা, তারা এটা দেখবে। ঠিক আছে, এটা আরেকটা কাজ দিলাম স্যারদেরকে। ঠিক আছে স্যার, চাই না আপনি একটা কিছু বলে যান, এমন কিছু বলে যান যাতে আমরা না না এখন কিছু বলার বলি নাই, স্যার আবার রিপোর্টিং করুক। তাহলে কবে আমাদেরকে এখনই না যান, এখনই আচ্ছা শুনেন, না এই দাঁড়ান আমি বলছি, শুক্র এবং স্যার, শনিবার আমি বলছি উনি আমাদেরকে কিছু বলতে আসছেন, কিছু শুনতে আসছেন। ওনাকে আমরা উনি ওনার কথা বলছে অনশন ভাঙার কথা, আমি এটা রিফিউজ করেছি, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, উনি এখান থেকে যাচ্ছে গিয়ে এই বিষয়গুলো জানাবে এবং আমার ক্ষেত্রে তাড়াহুড়া নাই। উনি আমার কথা শুনে লাগে, উনি যতক্ষণ লাগে সময় নেক, এটা ততক্ষণ আমি অনশনে আছি আমি, এবং ওনাদের কোনো প্রেশার ক্রিয়েট করবো না, কোনো প্রেশার দেবো না। ঠিক আছে, এবং কেউ কোনো মিছিল করবেন না, কেউ কোনো বিক্ষোভ করবেন না। ওনারা রবিবার পর্যন্ত সময় নেই, আমি রবিবার পর্যন্ত এখানে অনশনে আছি। এটা আমরা মানবো না, এটা আমাদের মানার ব্যাপার আছে। 52 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, যদি তারেক ভাইয়ের কিছু হয় সম্পূর্ণ ইসির দায়ভার নিতে হবে। আমরা বলতে চাই ইসি আরো 1 ঘন্টা সময় নিয়ে তারা ভাবুক, আমরা সেই সময় অপেক্ষা করব। এই লোককে আমরা তাকে রিস্কের ভিতরে আমরা দিতে চাই না, দায়ভার সম্পূর্ণ ইসি পড়বে। আচ্ছা তারেক ভাই, আচ্ছা স্যার, আপনাদের অফিসিয়ালি কোনো কার্যক্রমে কাগজপত্র তারেক ভাইয়ের কোনো আইনি জটিলতা আছে কিনা বা আরো কিছু প্রয়োজন আছে কিনা তারেক ভাইয়ের দলের পক্ষ থেকে? আচ্ছা শুনেন, উনি এই বিষয়ে দায়িত্বশীল, ঠিক আছে, জানেন না পদ্ধতিতে দেখেন। স্যার আপনি জানেন, ওকে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। না এখন তো আমার কষ্ট অনেকখানি কমেছে। একটা মেসেজ এটা যেন শুধু কার্টিসি কল না হয়। জনতা দলের পক্ষ থেকে আমরা একটা সাধারণ বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই ইসির কাছে। প্রতিটা ঘন্টা যত যাচ্ছে আমাদের প্রিয় ভাইয়ের কিন্তু জীবন সংশয়ের দিকে যাচ্ছে, এর প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট দায়ী থাকতে হবে কিন্তু ইসিকে। শুক্রবার শনিবার মানি না, ইসিকে দায়ী থাকতে হবে, ইসিকে দায়ী থাকতে হবে। প্লিজ না না, সবাই সাইলেন্ট, ইসি দায়ী থাকবে, যত দেরি করবে ইসি দায়ী থাকবে। আমরা আশা করছি নিয়ে বিষয়টাকে বিবেচনা করে আমাদের একটা রিপোর্ট জানান। আমরা 52 ঘন্টা অপেক্ষা করতে পারছি, আরো 1 ঘন্টা অপেক্ষা করবো, 2 ঘন্টা আমরা আরো 1 ঘন্টা এখানে আমরা অপেক্ষা করব। পর্যন্ত থাকবো। আমাদেরকে আজকেই রিপোর্ট হবে। বিএনপি থেকেও আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলের। একটু স্যার জান, আপনি সমস্যা নেই, ঠিক আছে। আমরা এর জন্য দায়ী হচ্ছে ইসিকে আমরা দায়ী করব। বাংলাদেশের মানুষ প্রতিটা মিনিটের জন্য দায়ী থাকবে ইসি। শোনেন, আমাদের দাঁড়ান, আমাদের পুরা মুভমেন্টের দাঁড়ান, আমার কথা শুনেন, এই আমার কথা শুনবেন সবাই, এই শুনেন, শোনেন আমি বলছি, এই দাঁড়ান সবাই একটু শুনি, আমি বলছি আমাদের যে নীরব প্রতিবাদ এটাই আমাদের শক্তি এবং এই নীরব প্রতিবাদ তাদেরকে এই পর্যন্ত আনছে। ঠিক আছে, আমরা সহনশীলতার সাথে আমাদের এই লড়াই আমাদের নিজের সঙ্গে লড়াই। আমি জানি না একটা ঘন্টা অপেক্ষা করার কারণে আমার ভিতরে আপনার হলো খাবার না পেলে বিভিন্ন ধরনের অ্যাসিড নিঃসরণ হয়ে ভিতরের ক্ষতি হয় লিভারের। অ্যাসিডিটি না, এটা এক ধরনের ক্যান্সারে রূপান্তরিত হয়, এই ধরনের এটা এক ধরনের বার্ন করে লিভারকে। তো
এটা নিজের সঙ্গে যুদ্ধ করছি, নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করতেছি। তাদেরকে আমরা কোনো আঘাত দিইনি, আমরা দেখি তারা কি আচরণ করে। গেছে না, সময় নিচ্ছে, এতক্ষণ অপেক্ষা করছি, আরো অপেক্ষা করতে পারবো। আপনারা সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনারা সবাই একটু আমি কিন্তু ঠিকঠাক ফিরাই দিলাম, এখন কার কাছে দিবেন দেখেন। কেন দিইনি জানেন? এটা ওদেরকে দিলে এটা নিয়ে আবার প্ল্যান করবে। আমিও দিইনি, এ আমার বড় ভাই আসেন আপনারা তাহের ভাই আসছেন। তাহের ভাই আসছেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছেন? আমাদের মহাসচিব আসছে, তাহের ভাই আসছেন এবং আসসালামু আলাইকুম। বর্তমান নির্বাচন কমিশনার আর আগের হাবিবুল আওয়াল কমিশনারের মধ্যে কোনো তফাৎ নাই। এটার মূল কারণটা কি আমি আপনাদেরকে বলি। সারা বাংলাদেশে গত 15 বছরে যেভাবে ফ্যাসিবাদদেরকে তৈরি করে দিয়ে গেছে, এই ফ্যাসিবাদদেরকে কিন্তু আপনারা এত সহজে তাড়াতাড়ি সরাতে পারবেন না। আর যারা এখন পড়ছে তাদের পরিস্থিতি তো আপনারা বুঝতেছেন। তারেক হয়তো ধরেন এই সরকারের বিরুদ্ধে কিছু সমালোচনা করতে পারে বা করছেই, কিন্তু তারেকের সমালোচনার কারণে মূলত আমরা মনে করতেছি নিবন্ধন দিচ্ছে না। তারেক দেন না, যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে এই সরকারের বিরুদ্ধে বা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু আপনার ওই তাদের ব্যাপারে সব যাচাই বাছাই, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া সবকিছু। তারেকের তো কেউ চিনার বাকি নাই। তারেক জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে টিয়ার গ্যাস খাইছে আমার দেখা মতে, রামপুরা টিভি সেন্টার, তারপরে যে পল্টনে কয়েকবার, যাত্রাবাড়িতে বেশ কয়েকবার তারেক দৌড়াদৌড়ি খাইছে এবং আপনার গুলির আঘাত পর্যন্ত তার গায়ে লাগছে। কিন্তু আপনারা দেখেন, আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আমরা এই নির্বাচন কমিশনার অ্যাপ্লাই করছি। যেহেতু আমাদের কোর্টে মামলা আছে, এই কারণে আমরা ওনাদের সাথে বার্গেনিং এ যাই নাই। কিন্তু তার আগে তো সারা বাংলাদেশে আমার জানা মতে প্রত্যেক জায়গায় অফিস সবকিছু কমপ্লিট আছে। এখন ওনারা কি কারণে এটা রিজেক্ট করছে, কোনো হয়তো ওহি আছে, সেই ওহির থেকে ওহি নাজিল হয় নাই, এই কারণে তারটার আর হয় নাই। আজকে 3 দিন ধরে সারা পৃথিবী দেখতেছে, নির্বাচন কমিশনার এগুলো দেখতেছে না, নির্বাচন কমিশনার তো এটা দেখতেছে। তো দেখার পরে দেখা গেছে কি এই দল নিবন্ধন দেওয়া যাবে না, ওই রফিকুল আমিন সাহেবটা দিছে, অন্যান্য সব দেওয়া যাবে। আমার জানা মতে এমনও লোকদেরকে নমিনেশন দিছে, আপনার নিবন্ধন দিছে যাদের কোনো অফিসে নাই, ঠিক মতো তাদেরকেও নিবন্ধন দিছে। আমি দেখছি যে সমস্ত রাজনৈতিক দল, এই যে ধরেন লেবার পার্টি এবং আওয়ামী লীগের দোসর থেকে শুরু করে কয়েকটা দল ধরেন ইনএক্টিভ আছে, তাদেরকে যদি আপনার ওনারা যদি তাদেরটাও বাতিল করে দেওয়া হয়, তারা তো অন্য কার্যক্রম করতে পারতেছে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে কোনো সম্পৃক্ত ছিল, তারা জুলাই গণঅভ্যুত্থানের অপরিপক্ষ ছিল। এই বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা ছাত্র জনতা সকলে মিলে যে ঐক্যবদ্ধ ভূমিকা নিয়েছিলাম, আজকের এই ভূমিকার কারণে এই যে প্রতিটা ডকুমেন্ট প্রতিটা জেলার থেকে নিয়ে আসতেছে তারেক, এটার অর্থটা কি? ওনারা ওনাদের তদন্ততে বলছে সঠিক পায় নাই, আমি বলছি তারেকের প্রত্যেক জায়গায় সঠিক আছে। আপনারা যাচাই বাছাইতে ভুল করছেন। আপনারা এমনও লোক আছে যাদের কোনো নিবন্ধনে কোনো ডকুমেন্ট সঠিক ডকুমেন্ট নাই, কিন্তু তাদেরকে নিবন্ধন দিয়ে দিছে আমার জানা মতে। এমনও লোক আছে, এমনও দল আছে আপনার হইলো একই জায়গায়, আপনারা দেখবেন এই এক ব্যক্তি 2 দলে, কিন্তু তারেকের লোক কিন্তু এক ব্যক্তি 2 দলে নাই, এক ব্যক্তি 1 দলে আছে। এবং সারা বাংলাদেশে অধিকাংশ জায়গায় তারেকের লোক আছে আমার জানা মতে। আমরা যখন জিজ্ঞাসা করি আম জনতার পার্টির লোক কই, বলে যে আমরা তারেকের লোক। যেখানে যাই সেখানে জিজ্ঞাসা করি আপনারা কার লোক, কয় আমরা তারেকের লোক। তাহলে এখানে তো উনি নিবন্ধন পাবে না, এটা তো কোনো কথা না। এটা আমি মনে করি নির্বাচন কমিশনার ওনার সুবয় বুদ্ধি হবে, উনি অবশ্যই দ্রুতভাবে এই ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবেন। তা না হলে সারা বাংলাদেশে যেইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ইমেজ এবং নির্বাচন কমিশনের ইমেজ, এটা নির্বাচন কমিশনার বর্তমান এটা ফ্যাসিজমের কাঁধায় চলে যাচ্ছে। হাবিবুল আওয়ালের মতো যে পরিণতি হয়েছে, ওনার যে পরিণতি হবে না, এটা কিন্তু উনি হইতেও পারে, অস্বাভাবিক কিছু না। অনেক ধন্যবাদ। আমরা বলেন সবাইকে।
ম্যাডাম কিছু বলবে, বলুক। আমরা এনডিপির পক্ষ থেকে এবং পুরান ঢাকার পক্ষ থেকে আসছি, মানে সংহতি জানাতে আসছি। শুধু তাই না, শুধু এই সরকারকে, বর্তমান সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই দেশ, আমরা একটা 26 জুলাই পাইছি, সেদিনই মনে হয় বৈষম্য বিরোধীর বীজ বপন হয়েছে, এখন সেটা মুহুর্মুহু আকার ধারণ করছে। না, এই সরকারের সময় এটা হওয়ার কথা না, বর্তমান সরকারের সময় এসব হওয়ার কথা না। একটা ব্যাংক লুটেরারা রেজিস্ট্রেশন পাচ্ছে, অথচ এরা পাচ্ছে না, ছাত্র রাজনীতি করা আন্দোলনের নেতারা পাচ্ছে না। আমরা দলীয়ভাবে বসবো, অতি সতর্ক। আমরা টাইম বেঁধে দিচ্ছি, 2 দিন বা 3 দিনের মধ্যে যদি এই রেজিস্ট্রেশনগুলো না দেওয়া হয়, তাহলে আমরা তাদের সাথে এসে অনশন শুরু করব। সেই দিন আমরা এই মানে যে হাইকোর্টের যে অর্ডারের জন্য অপেক্ষা করব না, আমরা এখানে আসবো, আমাদের এনডিপি দল আমরা সেখানে এসে অবস্থান করব। অনুরোধ করতেছি, এখনো সময় আছে যে রেজিস্ট্রেশন দিয়ে দেন। অনেক ধন্যবাদ। এখানে উপস্থিত আছে বিএনপি নির্বাহী কমিটির আমাদের বড় ভাই মাহবুবুল ইসলাম। উনি আপনার হলো সংহতি জ্ঞাপনের জন্য আসছেন, আমাদের বড় ভাই। ভাই কিছু বলবেন? আমি আমার ভাই তারেক সাহেবের, তারেক রহমান ওনার সংহতি জানার জন্য আসছি, কারণ আমার অনেক প্রিয় ভাজন। আমি ওনার ইয়াতে বিভিন্ন সময় ওনার ফেসবুকে বিভিন্ন কথাগুলো খুব ভাল লাগে, এবং ভারত বিশ্ব সংগ্রাম আন্দোলন করার জন্য আমি আমার মন থেকে ওনাকে আমি খুব ভালোবাসি। এই জন্য আমি এখানে যাচ্ছিলাম, গাড়ি থামে আমি ওনার সাথে সংহতি প্রকাশ করলাম। আমাদের নেতা রুহুল কবির রিজভী সাহেব কিছুক্ষণ আগে ওনাকে সংহতি জানিয়ে গেছে, এবং আমিও ওনার এই অন্বেষণের যাতে শুধুই বুদ্ধি হয় নির্বাচন কমিশনার, এবং যেন উনি ওনার দাবিগুলো মেনে নেয়, আমি ওনার পক্ষে এটা বলে যাচ্ছি, এবং আমারও দাবি যেন তারেক ভাইয়ের দাবিগুলো মেনে নেয়। এগুলি কতটি রাজনৈতিক দল আসছে এই পর্যন্ত? আমি গুনি নাই, সব দলের ভাইরাই আসছে, জামাতের ভাইরাও আসছে, রুহুল কবির রিজভী ভাই তো আসলো, জাতীয় দল থেকে ডিক্লেয়ার, অনেক দল থেকে আসছে, যারা হলো ব্যক্তিগতভাবে আসছে, কিন্তু দল হিসেবে আপনার হলো থেকে কি বলা হয়েছে? আপনার সাথে তো দেখা করলো। হ্যাঁ, না, তারাও আসছিল, তারা অনেক সহযোগিতা করছে। আমাদের সকল ভাই সকলের প্রতি কৃতজ্ঞতা।